দরজা পাশে কে? আত্মা.com। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো নতুন একটা ঘটনা নিয়ে হাজির হয়েছি। তবে আজকের ঘটনাটি কোনো ইমেইলে আসা ঘটনা না। আজকে আমাদের স্টুডিওতে আমাদের এক ভাই, আপনাদের মতো এক লিসেনার্স হাজির হয়েছে এবং যে তার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা আমাদের সাথে শেয়ার করবে। আমরা তার ঘটনাটি শুনেছি এবং আমাদের কাছে তার ঘটনাটি ভালো লেগেছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। তাছাড়া আপনারা চাইলেও আপনাদের স্টুডিওতে এসে আপনাদের ঘটনাগুলো শেয়ার করতে পারেন। এছাড়াও আমাদের ইমেইলের মাধ্যমে এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের সাথে আপনাদের সাথে ঘটে যাওয়া বা আপনাদের আশেপাশে মানুষদের সাথে ঘটে যাওয়া যদি কোনো এমন ঘটনা থাকে আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমাদের ইমেইলটি হলো attaofficialon@gmail.com। আমি স্পেলিংটা বলে দিচ্ছি, attaofficialon@gmail.com। আমি আবারও বলছি, attaofficialon@gmail.com। এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি হলো 01783791456। আমি আবারও বলছি, 01783791456। এছাড়া আমাদের স্টুডিওর ঠিকানা হচ্ছে যশোর দরটানা মূল পয়েন্টে। যশোর দরটানা মূল পয়েন্টে আমাদের স্টুডিও। যদি কেউ আসতে চান তাহলে অবশ্যই আমাদের স্টুডিওতে এসে আপনাদের ঘটনাগুলো শেয়ার করতে পারেন। তো বেশি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সরাসরি আজকের মূল ঘটনাতে। কে? দরজা পাশে কে? আত্মা.com। আসসালামু আলাইকুম জিসান ভাই। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম লিসেনার্স। আমার নাম মোহাম্মদ সাদ্দাম হোসেন। আমি পেশায় ছিলাম একজন লাশবাহী ট্রাক ড্রাইভার। তো এটা বেসিক্যালি আজ থেকে 7-8 বছর আগের ঘটনা। তো আমি এখন আপাতত সে পেশাতে নাই। একটা ভয়ঙ্কর অভিজ্ঞতার মাধ্যমে আমি সেই ঘটনাটি ছেড়ে দিই। তো সেই ঘটনাটি আপনাদের মাঝে শেয়ার করতে চাচ্ছি, আমার জীবনে ঘটে যাওয়া সব থেকে ভয়ানক এবং গা শিউরে ওঠা ঘটনা। তো আমি ফার্স্টেই বলেছি যে আমি একজন লাশবাহী ট্রাক ড্রাইভার। তো আমি ফার্স্টে দিনে একটা লাশ বহন করি, সেটা ঢাকারই ভিতরে। আমার বাসা ঢাকা মিরপুর 3-এ। তো ঢাকা হাসপাতাল থেকে আমি দিনে একটা খুব নিকটে লাশ বহন করি। তো বহন করে আমি সন্ধ্যার পরপরই বাসায় ফিরছি। সে সময় আমার কাছে হসপিটাল থেকে একটা ফোন আসে। তো ফোন আসে আর আমাকে বলা হয় যে একটা মানে লাশ আছে, সেটা চট্টগ্রামের উদ্দেশ্যে নিয়ে যেতে। তো আমি আমার হেল্পার, মানে আমাকে যে হেল্প করে সবসময় আমার সাথে যাই। আর এত রাতে বা এই সময়টাতে নিজে একা একা যাওয়াও একটু রিস্কি মনে হয়, সেজন্য আমি আমার হেল্পারকে আমি ফোন দিই। তো তাকে ফোন দেওয়ার পরে সে রাজি হয়, যেতে চাই। তো আমি আবার দেন হাসপাতালে ফোন দিই। ফোন দেওয়ার পরে আমি তাদেরকে কনফার্ম দিয়ে দিই যে হ্যাঁ, আমরা যাচ্ছি লাশটাকে নিয়ে। কিন্তু লাশ সম্পর্কে আমাদের তেমন কিছু জানা ছিল না, যে লাশ কিভাবে মারা গেছে, কেমন করে সে মানে এরকম মারা গেল, কিছু জানি না। আমরা শুধু মানে রাজি হয়ে যাই আর কি। তো আমরা 11টার সময় ওখানে পৌঁছাই, মানে হাসপাতালে পৌঁছাই। ওখান থেকে
সব কিছু কার্যক্রম শেষ করে আমরা গাড়ি ছাড়ি প্রায় 11:30টার পরে, সঠিক মনে নাই, তবে 11:30টার পরে এটুকু শিওর। তো প্রথম পর্যায়ে আমরা যাচ্ছি, হাইওয়েতে ছিলাম। হাইওয়েতে ভারী রাত্রে তো জানেন যে অনেক গাড়ি চলাচল করে, অনেক মানুষের সমাগম থাকে। তো আমাদের হাইওয়েতে তেমন কোনো প্রবলেম হয়নি। আমরা প্রায় জার্নিটা ছিল আমাদের অনেক, প্রায় 5 ঘন্টার জার্নি ছিল, বা তার একটু কম হবে, সঠিক তেমন একটা ধারণা দিতে পারছি না। ওই রাতে যা হয়েছে সেই মানে ওটার জন্য আসলে আমরা একটু ভুলে গেছি, বা তেমন একটা শিওর জানি না আর কি, যেটা অবাস্তব একটা ঘটনা ঘটে। তো আমরা প্রথম 1 ঘন্টা যেটা হাইয়ের উপরে আমরা মানে যাচ্ছি, হাইওয়েতে আমাদের কোনো প্রবলেম হয়নি। হাইওয়ে থেকে যখন নামলাম, ভিতরে একটা গ্রামের রাস্তা ছিল, কিন্তু সেটাও রাস্তাটা ভালো ছিল, কিন্তু গ্রামের রাস্তা। এখন তো জানেন যে গ্রামের রাস্তাগুলোতেও পিচের একটা দিয়েছে, যেখানে গাড়িটা চলে গতিতে, কিন্তু একো বেকো একটা ভয়ঙ্কর নির্জন জায়গা। তো তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আর তার আগে একটা কথা বলা অবশ্য আমাদের হয়নি, সেই আমরা 2টা হেল্পার এবং লাশের সাথে ছিল আরো 4 জন। তো লাশের সাথে ছিল 4 জন, আর আমাদের যে লাশবাহী গাড়িটা ছিল, সে গাড়ি আমাদের ড্রাইভারের পিছনে, মানে আমার পিছনে 2টা সিট ছিল, যেটা লাশের সাথে যাওয়া আসা করে, এর জন্য 2টা সিট ছিল। এবং লাশ যেখানে ছিল সেখানে আরো 2 জন ছিল। মোট লাশের সাথে ওনার ছিল 4 জন, আর আমি আর আমার হেল্পার, টোটালি আমরা 6 জন। তো যাচ্ছি, যেতে যেতে গেলাম। তো হঠাৎ করে চোখের ভুল, এটা জানি না, বা চোখের ভুল বলে কাটিয়ে দিচ্ছিলাম, রাস্তার সাইডে কালো রঙের, একবারে কালো, মানে দেখতে খুবই ভয়ঙ্কর একটা বিড়াল দেখতে পাই। তো আমাদেরও চোখের ভুল, চোখে ঘুম ঘুম অবস্থা, হুট করে একটা নজর দেখলাম, দেখার পরে কিছু মানে বললাম না আর কি, মনে কিছু আমাদের হয়নি, কিন্তু হঠাৎ করে লুকিং গ্লাসে আমার চোখ চলে যায়। লুকিং গ্লাসে চোখ চলে যাওয়ার পরে দেখি আমাদের গাড়ির যে গতিটা, সেই গতি অনুযায়ী সেই বিড়ালটা মানে দৌড়ে আসছে। তো গ্রামের রাস্তা, বেশি দূরত্ব যাচ্ছে, মানে বেশি গতিতে যাচ্ছে না, তবুও আমাদের গাড়ির গতি প্রায় 50। একটা লাশবাহী গাড়ির গতি 50 মানে প্রচুর একটা স্পিড গ্রামের রাস্তা হিসেবে। আসলে নির্জন একটু স্পিড আমরা যাচ্ছি, কিন্তু সেই অনুযায়ী একটা বিড়াল কখনো ওরকম গতিতে দৌড়ে আসতে পারে না। এটা দেখে আমি প্রথম পর্যায়ে ভয় পাই, তবুও ভয় পেলে তো ওই সময় হবে না, মানে আমি তো বুঝতে পারছি একটু না একটু সমস্যা হতে পারে বা হচ্ছে। তো এক পর্যায়ে ওই বিড়ালটার দিকে আমি 2বার ফলো করি। তো বিড়ালটা এক পর্যায়ে আমার গাড়ির সামনে চলে আসে। আমি আস্তে আস্তে গাড়িটা থামিয়ে দিই। দেওয়ার পরে আমি অবশ্য বুঝছি একটু একটু। তারপরে আমার হেল্পারকে আমি বললাম যে গাড়ি থেকে নেমে আমার যে গাড়ির সামনে যে বিড়ালটা আছে ওটাকে সরিয়ে দে। তো আমি ভাবছিলাম যে এই ঘটনা শুধু আমি একাই ফলো করেছি, কিন্তু না, সেই সময় আমার হেল্পারটা ফলো করছিল। হেল্পারটা আমার আগে থেকেই ভয় পাচ্ছিল, কিন্তু আমি বলতে পারছি না যে আমিও ভয় পাচ্ছি। সেই সময় তো 2 জনই ভয় পেলে খুবই সমস্যা। আর ক্যাবিনে রয়েছে 2টা গেস্ট, তাদের তো আসলে এইভাবে বলা যায় না যে আপনারা যে বিড়ালটা সরিয়ে দেন। তো আমার যখন হেল্পারকে বলি যে বিড়ালটা সরিয়ে দেওয়ার কথা, হেল্পারটা গুটিসুটি হয়ে মানে পা রাখে, সেটা নিচে যে পা রাখে ওটা এত ভয় পাইছে, মানে সিটের উপরে বাবু হয়ে বসে আছে, মানে পা গোটোমোটো করে বসে আছে। তো আমি এক পর্যায়ে লাইট মানে আর আমার যে স্টার্ট, এক কথায় আমার গাড়ির স্টার্টগুলো বন্ধ করে দিছি। গাড়ি একদম ফুল বন্ধ করার পরে চারিপাশে আধার। তারপরে আমি আবার স্টার্ট দিলাম। স্টার্ট দেওয়ার পরে দেখি তেমন কিছু না, ও আশেপাশে মানে ঘোরাঘুরি করছে। তারপর আমার পিছে যে 2 জন ছিল, ওই 2 জনটা ছিল মানে একটু বয়স্ক। তো তাদের বললাম, একটু ঘটনাটা বললাম যে আপনারা দোয়া দরুদ পড়েন, আর আমরা দোয়া দরুদ পড়ি। আসলে এরকম কিছু ঘটনা ঘটে মাঝে মাঝে, কিন্তু আজকেই ঘটলো আপনাদের আমাদের সাথে। তো আপনারা দোয়া দরুদ পড়েন, আমরাও দোয়া দরুদ পড়ি, আল্লাহ ভরসা আমরা এই করতে করতে রাস্তাটা অতিক্রম করি। তো আবার স্টার্ট দিলাম, স্টার্ট দিয়ে যাচ্ছি। তো তারপরে
বিড়ালটা পিছে পড়ে গেছিল, আর দেখতে পেলাম না। কিন্তু সব থেকে যেটা আমি মনে মনে ভেবেছি, আমাদের গাড়ি প্রথম যে গতিতে ছিল, আমরা 50-এ চালাচ্ছিলাম, 50 স্পিডে চালাচ্ছিলাম, সেই গতিটা মানে সেই তুলনায় আর নাই। মানে গাড়িটা ভার হয়ে গেছে। মানে গাড়িটা আমি যতটুকু স্পিডে যেতে চাচ্ছি ততটুকু স্পিডে নেই। আসলে এটা কিন্তু বোঝা যায় যে নিয়মিত গাড়ি চালাই, সে স্পিড দেখলে, মিটার দেখলে আর গতি দেখলে বুঝতে পারে যে গাড়ি কোন সময় বেশি ছুটতেছে আর কোন সময় একটু মানে কম ছুটতেছে। এটা কিন্তু বোঝা যায়। তো আমি এটা ফলো করলাম, ফলো করার পরে আল্লাহ ডাকলাম, তো ইউনুস এইসব পড়তে পড়তে চলে আসলাম। আসার পরে ওই জায়গাটা একটু পার করে সামনে আরো একটু গহীন জায়গা পেলাম। মানে আসলে বোঝা যাচ্ছে যে এখানে কিছু একটা মানে আমাদের উপরে আক্রমণ করবে, এরকম আমার মনের ভিতরে আসলে হচ্ছে। আমি কতটুকু শিওর জানি না, আসলে জায়গাটা তো অপরিচিত, কিন্তু আমার মনের ভিতরে এরকমটা হচ্ছে যে হয়তোবা কিছু একটা ঘটতে চলেছে। তো এক পর্যায়ে দেখি যে আমার পিছনে যে 4 জন ছিল, কেবিনের যে 2 জন ছিল, ওটা মানে আসলে তো দেখা যায় না, বাইরের কোনো কিছু, বাইরে থেকে আটকে দিই আমি, তাহলে আসলে দেখতে পারবো না যে কি হচ্ছে। আর কেবিনের ভিতরে যে 2 জন ছিল, ওনারা ঘুমাই গেছে। তো তাদের আর কিছু বললাম না। আমি আমার হেল্পার মানে আল্লাহ ডাকতে ডাকতে বিভিন্ন দোয়া দূর পড়তে পড়তে রাস্তাটি অতিক্রম করছি। হঠাৎ করে পাশে দেখি একটা গলা কাটা ঘোড়া দাঁড়িয়ে আছে, মস্ত বড় আকারের। এটা দেখে কি বলবো জিসান ভাই, মানে আমার শরীরের ভিতরে লোমগুলো মানে একবারে খাড়া হয়ে গেছে, এরকম একটা অবস্থা। মানে হিম শীতল অবস্থান করছে, আমি নড়তে পারছি না, শুধু আমার হাত দুইটা নড়ছে, শুধু মানে গাড়ির স্টিয়ারিংটা ঠিক রাখার জন্য। মানে এরকম অবস্থা আমার। মানে একটা হয় না যে ভয় পেলে যে ভিতরের একটা যে তাপ করে হয়ে যায়, ওরকম জমে গেছিলাম আমি। আর আমার যে হেল্পারটা ছিল, সে হেল্পার এমনটা ভয় পেয়েছিল, সে আমার দিকে তাকিয়ে যে কথা বলবে, সে কথাটুকু বলতে পারছিল না। তার উপরেও আমাদের সে গাড়ির স্পিড অত ছিল না। আমরা পরবর্তী গাড়ির স্পিড বাড়লাম, 70-এ যাচ্ছি। 70-এ 50-এ যে স্পিডটা ছিল, 70-এর তার থেকে অনেক কম। এরকম দেখলাম, আরো কিছু দেখলাম, বিড়াল, তারপরে যে বিভিন্ন ধরনের শব্দ, সাউন্ড এরকম শুনতে গেলাম। আমরা তো অবশ্য বুঝতে পারছি যে আমাদের সাথে কি ঘটতে চলেছে, কিন্তু শেষ পর্যায়ে এরকম ঘটবে তা আসলে জানি না। আমরা যাচ্ছি, তো যেতে যেতে আমরা একটা বিষয় আর একটু ফলো করছিলাম। লুকিং গ্লাসে তাকালাম, তাকানোর সাথে সাথে দেখি ওই যে ক্যাবিনের কথা বলছিলাম আপনাদের আগে, যেটা কিনা মানে বাইরে থেকে যদি কেউ না খোলে তাহলে কিন্তু ওটা খুলবে না। তো দেখি সেই ক্যাবিন 2টা খোলা। মানে লুকিং গ্লাসে আমরা যে দেখতেছি ক্যাবিন 2টা মানে পাশ থেকে বাড়ি খাচ্ছে। তখন আমি আর আমার হেল্পার মানে এতটা ভয় পেয়েছি, মানে আমাদের আর ভাষা বের হচ্ছে না। তবুও হেল্পারকে বললাম যে ওটা মানে লাগিয়ে দিয়ে আসার কথা। আবার মাঝে মাঝে আমাদের চিন্তা হচ্ছে লাস্ট কোন পরিস্থিতিতে আসে, বা ভিতরে যে 2 জনটা আছে তারা আমাদের কেন বললো না যে ক্যাবিনটা খুলে গেছে। মনের ভিতরে এরকম জল্পনা কল্পনা। আমরা কথা বলছি হেল্পারের সাথে আমি, আর আমাদের ক্যাবিনের পিছে যে 2 জন শুয়েছিল বা ঘুমাই গেছিল আর কি, সেই 2 জনকে আমরা মানে ডাকতে পারছি না। আমাদের গলা থেকে এরকম আর মানে উচ্চারণ বের হচ্ছে না যে একটা ঘুমন্ত মানুষকে কিভাবে আমরা জাগাবো। তো হেল্পারকে যখন বললাম যে ওটা লাগিয়ে দিয়ে আসার কথা, তো হেল্পার বলল যে আমি পারবো না। এমনকি সে এর কথাও বলে বসে যে আমি যদি এখানে আপনি মেরেও ফেলেন আমাকে, তবু আমি গাড়ি থেকে নামবো না। তো এখানে তো সবাই ভয় পেলে চলবে না, বা সবাই তো একরকম ভাবে থাকলে চলবে না। তো আমরা সাহস করে আমি আর হেল্পার একসাথে নামলাম, নেমে সে কেবিনটা দিতে গেলাম। কেবিনটা দিতে যেয়ে আমরা যেটা দেখলাম যে ওর ভিতরে যে 2 জন ছিল, সে 2 জন লাশের পাশেই শুয়ে আছে। লাশটার কফিনের সে ঢাকনাটা খোলা। কেন খোলা, কি কারণে খোলা, এটা আমরা কিছুই জানি না। আসলে যে 2 জন ঘুমাইছিল সে 2 জনের মানে কোনো সমস্যা হয়নি, কিন্তু ঢাকনা খোলা আর আমাদের ক্যাবিনে সে দরজাটা খোলা। তারপরে আমরা খুব মানে ভয়ের সাথে সেই 2 জনকে ডাকলাম, যে বললাম যে এরকম হয়েছে, আপনি আমাদেরকে বলেন না কেন। কিন্তু তারা কিছুই জানে না, তারা অবশ্য দেখতেছিল নাকি সবকিছু ঠিকঠাক আছে বা বুঝতেছিল।
তো আমরা তাদের এসব ঘটনাগুলো বললাম না, না বলে আমাদের নিজেদের মধ্যে রেখে আবার আগের মতো ক্যাবিন ট্যাবিন অফ করে দিলাম। দেন এমন ভাবে অফ করেছি এবার, যেটা কিনা আর মানে খোলা যাবে না আর কি। ওখানে যদি বা ভিতর থেকে কেউ মানে 20-30 জন যদি ধাক্কায়, তবু কখনো খুলবে না। তো এরকম ভাবে গেলাম, আবার যাত্রা শুরু করলাম। তো যাত্রা শুরু করতে করতে এক পর্যায়ে প্রায় লাশের বাসার কাছে আসবে। তো সাধারণত হয় কি, যে যে বাসা থেকে মারা গেছে সেই বাসার মানুষজন জেগে আছে, বা তার পাড়ার প্রতিবেশী অনেকে সেই বাসায় কান্নাকাটি, একটু মানে কান্নার ছাপ পড়ে। যখন আমরা পৌঁছালাম, যেহেতু এটা গ্রাম, কান্নার ছাপ থাকবে, পাশে আশেপাশে মানে প্রতিবেশী তো কান্না করবে। কিন্তু ওই বাসার পাশে বা দরজার মেইন গেটের সামনে যখন আমরা গেলাম, কি মানে আশ্চর্যজনক একটা ঘটনা, ওই বাসায় মানে শুধু আলো চলছে কিন্তু কেউ জেগে নাই। তারপরে ঘড়ির দিকে তাকাইলাম, তাকানোর পরে দেখলাম যে আমাদের আজানের আর মাত্র 25-20 মিনিট সময় আছে। তো তারা ভিতরে ঘুমাচ্ছে, আমরা কাকে ডাকবো কি না করব, বা আমরা একটু আমরা ভয় পেয়েছিলাম, একটু না অবশ্য জিসান ভাই, আমরা অনেকটা ভয় পেয়েছিলাম। তো আমরা দুইজন মানে ভাবছিলাম যে এই 20 মিনিট আমরা কেবিনের মধ্যে কাটিয়ে দিব, বাইরে বের হলে আবার কোন কি ঘটনা ঘটবে তা কিছু বলা যাচ্ছে না, যেহেতু আমরা আমাদের লোকের মানে বা মানুষের সমাগমের মধ্যে নাই। যে বাসার লাশ সে বাসার মানুষও ঘুমাচ্ছে, পাড়ার প্রতিবেশী কিছু জানেই না, হয়তো বা কোনো কিছু একটা ঘটতে চলেছে বা ঘটতেই পারে আর কি, এরকমটা আমরা ভাবছিলাম। তো আমরা ওই কেবিনের মধ্যে আমি আর আমার হেল্পার মানে কথা বলে কাটিয়ে দিছিলাম। তারপরে আরেকটা বিষয়ে যেটা আমার মনে এখনো কৌতূহল জাগে, যে আসলে মানে যে বাসা থেকে মারা গেছে তার পাড়ার প্রতিবেশী বা সেই বাসার লোকজন মানে সবাই, এক কথা বলতে আমার জীবনে আমি লাশবাহী গাড়িতে ছিলাম 6 বছর কাজ করেছি। তো ওই 6 বছরে এমন কোনো মানে গার্ডিয়ান বা এমন কোনো বাড়ির মানুষ নাই যে তাদের ফোন দিতে দেখে নাই, যে তারা ফোন দিয়ে বলে যে আসলে এখন কোথায় বা কি অবস্থায় আছে লাশটা, বা কখন ছাড়া হয়েছে বা কতক্ষণ লাগবে, এরকম কথা অন্য অন্য জায়গায় আমি শুনেছি। কিন্তু এই যে লাশটা আমি বহন করলাম, এই লাশের জন্য একটাবার কখনো ফোনই আসেনি তার প্রতিবেশীদের কাছ থেকে বা তার ফ্যামিলির কোনো লোকজনের কাছ থেকে, এরকম কোনো ফোন আসেনি যে লাশটা এখন কি পর্যায়ে আছে বা কত দূর আছেন আপনারা, এরকম কোনো খোঁজ খবর নেয়নি কেউ। তারপরেও যে 4 জন ছিল লাশের সাথে, তাদেরও কোনো রকম মানে একটা আতঙ্কের ছাপ আমি দেখি নাই, তারা নিজেদের মতন ঘুমাচ্ছে বা এরকমই। তো এটা আমার মনের ভিতরে অনেক মানে জল্পনা কল্পনা হয়েছিল। এটা আমি হেল্পারের সাথে, আমার যে হেল্পার তাকেও বললাম, সে আসলে এতটা ভয় পেয়েছিল, সে অ্যান্সারটা তেমন একটা কেমন যেন হচ্ছে, মানে কথা বলতে গেলে তার বাঁধতেছে, এতটা ভয় পেয়েছে। পরে হেল্পারের কাছ থেকে শুনি নাকি আরো অনেক কিছু সে হেল্পার দেখেছে, যেমন রাস্তার পাশে আমি দেখেছি শুধু বিড়াল আর গলাকাটা ঘোড়া, কিন্তু হেল্পার অনেক কিছু দেখেছে যেটা আসলে হেল্পার সেই সময় আমাকে বলেনি, আমি আরো ভীতু হয়ে যাব বলে বা আমার মানে গাড়ি চালানোর বেঘাত ঘটবে বলে বলিনি। সে রাস্তার মধ্যে অনেক ধরনের অশরীরী কোনো কিছু দেখেছি, বা ছায়া মূর্তি মতন হেঁটে যেতে দেখেছে রাস্তার ভিতরে, এরকম কিছু দেখেছি। কিন্তু এগুলো আমার চোখে অবশ্য পড়েনি, যদি পড়তো অবভিয়াসলি আমি তার মতনই ভয় পেতাম। আর আমি সেই সময় যে গাড়ি কিভাবে চালাইতাম বা এই লাশটাকে কিভাবে বহন করতাম, এটা আসলে আমার ভিতরে থাকতো না। তো এরকম গল্প করতে করতে আমরা খুব দূর প্রান্ত একটা আজানের শব্দ শুনি। সেই সময় আমাদের মনে ফুলফিল একটা স্বস্তি আসে যে না, আমরা ঠিকঠাক রাজ্যে এসেছি, বা এটা আসলে মানে মানুষের সমাগম, এটা অন্য কোনো অলৌকিক কোনো কিছু নয়, এটা মানুষেরই মানে এলাকা, এটা আমরা শুনতে পেয়েছি। তো একে একে 5 মিনিটের মধ্যে সব জায়গায় আজান হয়ে গেল, সব বাসায় মানে সমাগম একটা তৈরি হলো। তখন আমরা সেই ভিতরে থাকা 4 জনকে ডাকলাম, ডেকে সে লাশটাকে আমরা বাসার একবার পৌঁছে দিয়ে আসলাম ভিতরে।
কিন্তু তার রিলেটেডের কাছ থেকে যখন আমরা যে টাকা পয়সাটার ব্যাপার আছে এখানে, টাকা নিতে যাই, তখন তার একটা রিলেটেড বলে যে ওই লাশটা আসলে মানে ওই মানুষটা জীবিত অবস্থায় অনেক ড্রাগ নিত বা অসৎ কাজে লিপ্ত থাকতো, যেরকম নেশা জাতীয় দ্রব্য বিক্রয় করতো, মানে ড্রাগ ব্যবসার ভিতরে সে ছিল। তাকে নির্মমভাবে মানে মার্ডার করা হয়। তাকে চাপড় দিয়ে শুধু নাকি মানে কোপায়েছে বা কেটেছে আর কি, এভাবে মার্ডার করা হয়। তারপরে সে গ্রামে কোনো একটা গ্রামের পাশে কোনো একটা হসপিটালে নিয়ে গেছিল। তো ওখান থেকে সে একবার ঢাকায় পাঠায় দেয়। তো সেখানে যে মারা যায়, সেজন্য লোক জানাজানি বা কোনো কিছু মানে করবে না বলে আসলে এরকমটা করেছিল। তো এই যে ছিল গল্প, এটার ভিতরে আমার এখনো মানে মনে জাগে যে যদিও সে মার্ডার হয়েছে, তবুও তার পরিবার কেন এত আরামের ঘুম সেই সময় ঘুমায় বা এত সুন্দর করে তারা হচ্ছে কোনো কিছু জানে না, এটা ভেবে থাকে কিভাবে। এটা আমার লিসেনার্স বা আমি নিয়মিত শুনি এই আপনাদের এই আত্মা.com এর কাহিনীগুলা। তো এই শোনার পরিপ্রেক্ষিতে আমার এটা মনে হয়েছে আমার জীবনে এটা আসলে ঘটে যাওয়া, এটা অনেকে শেয়ার করা উচিত। কারণ আমার নিজেরই ভিতরে এটা অনেক ভয়, মাঝে মাঝে অনেক ভয় ভীতি কাজ করে। সেজন্য আমি আপনাদেরকে বলেছিলাম প্রথমেই যে আমি এখন আপাতত এই কাজের সাথে লিপ্ত না। ঠিক এই দিনের পর থেকে আমি ড্রাইভারিটা ছেড়ে দিই, দিয়ে অন্য কাজে লিপ্ত হয়ে যাই। তো লিসেনারদের কাছে আমার একটাই প্রশ্ন যে আসলে হোক সেটা মার্ডার বা হোক সে স্বাভাবিক মৃত্যু, কেউ কোনো গার্ডিয়ান বা পাড়ার প্রতিবেশী জানে না এমন কোনো কিছু আছে? এমন তো কিছু নাই। তারপরে এই যে আমাদের সাথে যে এত ভয়ঙ্কর ঘটনা ঘটলো, যে ঘোড়া ছায়ামূর্তি, আসলে এগুলো তাহলে কি ছিল? এগুলো অবশ্যই কোনো কিছু ছিল। আর আদেও ওটা হচ্ছে মানুষের রাজ্য কিনা সেটাও আসলে আমরা বা আমি আর আমার সে চালকটা বা আমি আর আমার সে হেল্পারটা আজও আমরা খুঁজে পাইনি যে আসলে ওটা মানুষের রাজ্য কি জিনেদের রাজ্য। আর শেষ পর্যায়ে সেখানে মাত্র 2 জন ছিল। তো লাশটা দিয়ে আমরা চলে আসি আমাদের মতো। আর শেষ পর্যায়ে আমরা তাদের বলি যে আমাদের মেন রাস্তাটা সব থেকে শর্ট এবং ভালো রাস্তাটা কোন দিকে সেটা দেখিয়ে দেওয়ার জন্য তারা দেখায়। তারপরে আমরা চলে আসি। অবশ্য সেই সময় সকাল হয়ে যায়, আমাদের আর কোনো সমস্যা হয়নি। তো এই ছিল আজকে আমার গল্প। জিসান ভাই, কেমন লাগলো একটু বলবেন প্লিজ? প্রিয় লিসেনার্স, এই ছিল আমাদের আজকের ঘটনাটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সের মাধ্যমে। আর তাছাড়া যদি ঘটনাটি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। তাছাড়া আপনারাও চাইলে আমাদের স্টুডিওতে এসে আপনাদের সাথে ঘটে যাওয়া বা আপনাদের আশেপাশে মানুষদের সাথে ঘটে যাওয়া যদি কোনো ঘটনা থাকে আমাদের সাথে শেয়ার করতে পারেন। এছাড়াও আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমেইলের মাধ্যমে আপনাদের ঘটনাগুলো শেয়ার করতে পারেন। আমাদের লোকেশনটা বলে দিই, আমাদের স্টুডিওর লোকেশনটা হচ্ছে যশোর দোয়ারানা মেইন পয়েন্ট এবং আমাদের ইমেইল অ্যাড্রেসটি হলো attaofficial@gmail.com। আমি স্পেলিংটা বলে দিচ্ছি, attaofficial@gmail.com। আমি আবারও বলছি, attaofficial@gmail.com। এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি হলো 01783791456। এবং ধন্যবাদ জানাচ্ছি সাদ্দাম ভাইকে আমাদের স্টুডিওতে এসে তার ঘটনাটা আমাদের সাথে শেয়ার করার জন্য। এবং ধন্যবাদ জানাই আমাদের লিসেনার্সদের, যাদের সাপোর্ট ছাড়া আসলে আমরা কিছুই না। তাই বলবো আপনারা বেশি বেশি সাপোর্ট করুন, আপনাদের সাথে আমরা অনেকটা পথ পাড়ি দিতে চাই। আর যারা ভৌতিক ঘটনা পছন্দ করে থাকেন অবশ্যই
আমাদের আত্মা.com ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আমাদের এই আত্মা.com চ্যানেলে প্রতি রবিবার এবং বুধবার রাত ঠিক 11:59 নতুন নতুন ঘটনা নিয়ে আসা হয়। তাছাড়া আপনাদের কথা মাথায় রেখে আমরা প্রতি শুক্রবার নতুন একটা এপিসোডের আয়োজন করেছি, যেখানে আরও ভয়ঙ্কর সব ভৌতিক ঘটনা আপনাদের জন্য আমরা নিয়ে আসি। তো আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম লিসেনার্স, আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো নতুন একটা ঘটনা নিয়ে হাজির হয়েছি। এই ঘটনাটি পাঠিয়েছে যশোর জেলার কেশবপুর থানার রাসেল নামে এক বড় ভাই। এই ঘটনাটি তার গ্রামে তার সাথেই ঘটেছিল। আশা করি ঘটনাটি আপনাদের ভালো লাগবে। তাছাড়া আপনারা চাইলে আমাদের জিমেইলের মাধ্যমে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাদের সাথে ঘটে যাওয়া বা আপনাদের আশেপাশের মানুষদের সাথে ঘটে যাওয়া যদি কোনো ভৌতিক ঘটনা থাকে, চাইলে অবশ্যই আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমাদের জিমেইলটি হলো attaofficialon@gmail.com। আমি স্পেলিংটা বলে দিচ্ছি, attaofficialon@gmail.com। আমি আবারও বলছি, attaofficialon@gmail.com। এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি হলো 01789791456। আমি আবারও বলছি, 01789791456। তো বেশি কথা না বাড়িয়ে চলে যাচ্ছে সরাসরি মূল ঘটনাতে। এখানে রাসেল ভাই যেভাবে লিখেছে ঠিক সেভাবেই পড়ে শোনানোর চেষ্টা করছি। আসসালামু আলাইকুম জিশান ভাই। ওয়ালাইকুম আসসালাম। আশা করি ভালো আছেন। আমার বাড়ি যশোর জেলার কেশবপুর থানার শুফলাকাটি ইউনিয়নের কানাইডাঙ্গা গ্রামে। এই ঘটনাটি আমার নিজের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। আমাদের গ্রামের পাশেই কাকবান্ধা নামে একটা বাজার রয়েছে। তো আমাদের গ্রাম থেকে ওই বাজারের দূরত্ব 2 থেকে 3 কিলোমিটার হবে। ঘটনার প্রথমে বলে রাখা ভালো, আমাদের গ্রাম থেকে ওই বাজারে যেতে মাঝে একটা স্কুল আছে, আর ওই স্কুলের পাশে আছে কিছু তাল গাছ। আর এই স্কুলের কথা এবং তাল গাছের কথা কেন বলছি, ঘটনাটি শুনলে আপনারা সবাই তা বুঝতে পারবেন। একদিন আমি এবং আমার খালাতো ভাই লিমন, সময়টা তখন আনুমানিক রাত 9টা কি 9:30 বাজে, আমরা আমাদের গ্রাম থেকে আমাদের পাশের গ্রামে যে বাজারটি রয়েছে সেখানে যাচ্ছিলাম। যেহেতু গ্রাম এবং রাত প্রায় 10টা বাজতে গেছিল, তো রাস্তায় কোনো ভ্যান বা কোনো গাড়ি ছিল না, যে কারণে আমরা অবশ্য হেঁটেই বাজারের দিকে রওনা দিলাম। আমরা যখন বাজারে যাচ্ছিলাম তখন কোনো সমস্যা হয়নি আমাদের সাথে। আমরা বাজারে গেলাম, তারপর বেশ কিছু ভাজা খাবার খেলাম, পেঁয়াজি, বেগুনি, এমন কিছু ভাজা খাবার। যাই হোক, এভাবে বাজারে মনে হয় ছিলাম 2 থেকে 3 ঘন্টা। আমরা 11টা কি 11:30টার দিকে বাড়ির দিকে বাজার হতে রওনা দিলাম। বলে রাখাই ভালো, আমার একটা ছোট বোন আছে, যে কারণে আমরা বাজার থেকে ফেরার সময় তার জন্য কিছু মিষ্টি কিনে নিয়ে আসি। আগেই বলেছি, যেহেতু গ্রাম,
তাই রাত 8টার পরে আর কোনো ভ্যান বা গাড়ি কিছু পাওয়া যায় না। আর গ্রামের রাস্তায় রাত 10টার পরেই যেন ফাঁকা হয়ে যায়, মানুষজনও তেমন একটা দেখা যায় না। যে কারণে আমরা দুজন হেঁটে হেঁটে বাড়ির দিকে আসছিলাম। আমাদের মনে অবশ্য তখন কোনো খারাপ চিন্তা বা ভয় এই ধরনের আসলে কিছুই ছিল না। তো বাড়িতে ফেরার সময় স্কুলের কাছাকাছি পৌঁছানোর একটু আগে রাস্তার পাশে কয়েকটা তাল গাছ আছে, যেখানে মূলত আমাদের সাথে ঘটনাটা ঘটে। তো আমরা যখন হেঁটে হেঁটে আসছিলাম, প্রথমে আমাদের কাছে মনে হলো আমাদের সাথে আরো অনেকে হাঁটছে। এটা অবশ্য শুধু আমি না, আমার সাথে আমার যে ভাই ছিল সেও শুনতে পেল। প্রথমে আমরা অবশ্য অতটা ভয় পাইনি, তবে এটা ক্রমশই হয়ে যাচ্ছিল। বলে রাখা ভালো, যখন একজন বা দুইজন হাঁটে তখন সেই পায়ের আওয়াজটা বোঝা যায়, আবার যখন একসাথে অনেক মানুষ হাঁটে সেই পায়ের আওয়াজটাও কিন্তু ভিন্ন হয়। আমাদের কাছে এমনটাই মনে হচ্ছিল যেন আমাদের আশেপাশে আমাদের সাথে অনেক মানুষ হাঁটছে। একটা সময় আমরা দুজনেই বেশ ভয় পেলাম। আমি এবং আমার ভাই দুজনেই বিভিন্ন দোয়া দুরুদ পড়তে শুরু করেছিলাম। তবে এখানে শেষ হলেও হতে পারত, কিন্তু আমাদের সামনে আরো ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছিল। হঠাৎ করে আমাদের মনে হলো পাশের যে তাল গাছগুলো রয়েছে ওইখান থেকে একটা তাল গাছের উপর বড় কিছু একটা উড়ে গেল, এবং তার ডানা ঝাপটানোর যে আওয়াজ, আর তার ফলে তাল গাছের পাতায় ভয়ঙ্কর এক আওয়াজের সৃষ্টি হয়েছিল, যেটা অবশ্য আমরা দুজনেই শুনতে পেরেছিলাম। আমরা উপরে তাকাতে দেখলাম তাল গাছের উপর থেকে একটা আগুনের গোলা আকাশের দিকে উড়ে চলে গেল এবং নিমিষেই সেটা যেন মিলিয়ে গেল। এটা দেখার পর আমরা দুজনে অনেক বেশি ভয় পেয়ে গেলাম। এরপর আমরা দুজনেই ওই জায়গা থেকে দৌড়াতে শুরু করলাম। একটা সময় আমরা বাড়িতে পৌঁছালাম। বাড়িতে আসার পর যখন বাড়িতে সবার সাথে এই ঘটনাগুলো বললাম, আমাদের বাড়ির মানুষগুলো একটা হুজুরকে নিয়ে আসে এবং ওই হুজুর আমাদেরকে পানি পড়া দেয় এবং আমাদেরকে ঝাড়ফুঁক করে। তো সেই পানি পড়া আমরা দুজনেই খেয়েছিলাম। তবুও ওই রাত থেকে আমাদের দুজনেরই অনেক জ্বর আসে। এভাবে চলতে থাকে 2-3 দিন যাবৎ। আমাদের জ্বর আসলে কোনো কিছুতেই সেরে উঠছিল না। তারপর এভাবে ঝাড়ফুঁক করতে করতে আল্লাহর রহমতে এক সময় ভালো হয়ে উঠি দুজনে। তবে তারপরে অবশ্য আমাদের সাথে আর কোনো ঘটনা ঘটেনি। তবু আমরা এখনো পর্যন্ত রাতে ওই রাস্তা দিয়ে আর কখনোই যাইনি। এই ঘটনা আমাদের গ্রামের অনেকেই জানে। তাছাড়া যারা আমাদের এই এলাকায় এসেছেন বা আমাদের এলাকাটি চেনেন, তারা এই জায়গা সম্পর্কে ভালোভাবে বুঝতে পারবেন। এই ছিল আমার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা। জানি না ঘটনাটি আপনাদের কেমন লাগবে। যদি ঘটনাটি ভালো লাগে তাহলে অবশ্যই পড়ে শোনাবেন। এই বলে রাসেল ভাই ঘটনাটি এখানে শেষ করেছে। ধন্যবাদ রাসেল ভাই আমাদের সাথে এমন ভয়ঙ্কর একটা ঘটনা শেয়ার করার জন্য, এবং ধন্যবাদ জানাই আমাদের সকল লিসেনার্সদের, আসলে যারা আমাদের সাথে আছে, সব সময় আমাদের পাশে থাকে। আপনারা ছাড়া আমাদের প্রতিটা ঘটনায়, প্রতিটা ভিডিও যেন অপূর্ণতায় থেকে যায়। তো যারা ভয়ঙ্কর ঘটনা শুনতে পছন্দ করেন তারা চাইলে আমাদের আত্মা.com ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তাছাড়া আপনাদের সাথে ঘটে যাওয়া বা আপনাদের আশেপাশের মানুষদের সাথে ঘটে যাওয়া যদি কোনো ভৌতিক ঘটনা থেকে থাকে, আপনারা চাইলে আমাদের সাথে আমাদের ইমেইলের মাধ্যমে শেয়ার করতে পারেন। তাছাড়া আপনারা চাইলে হোয়াটসঅ্যাপের মাধ্যমেও শেয়ার করতে পারেন।
আমাদের ইমেল অ্যাড্রেসটি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটি এই ভিডিওর পিন কমেন্টে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো বেশি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সরাসরি মূল ঘটনাতে। এখানে খালিদ ভাই যেভাবে লিখেছে ঠিক সেভাবে পড়ে শোনানোর চেষ্টা করছি। আসসালামু আলাইকুম জিশান ভাই। ওয়ালাইকুম আসসালাম। আশা করি ভালো আছেন, কারণ আপনি সবসময় ভালো দলে থাকেন। আজ আমি যে ঘটনাটি বলতে যাচ্ছি সেটা একটা প্রত্যন্ত অঞ্চলে ঘটে যাওয়া ছোট্ট একটা গ্রামের ঘটনা। ওই গ্রামে বাস করত ইমরান নামে এক যুবক। সে ছিল অত্যন্ত ধর্মভীরু ও সৎ, কিন্তু তার ভেতরে ছিল তান্ত্রিক বিদ্যার প্রতি এক অদ্ভুত আকর্ষণ। ইমরান বিশ্বাস করত যে তান্ত্রিক বিদ্যার মাধ্যমে অশুভ শক্তিকে বশীভূত করে নিজের জীবনের নানা সমস্যার সমাধান করা সম্ভব। গ্রামের কিছু বয়স্ক মানুষ তাকে সবসময় সাবধান করেছিল, কিন্তু ইমরান কখনোই কারোর কথা শোনেনি। তার মনে একটা তীব্র জেদ কাজ করছিল তখন। সে যেভাবেই হোক শয়তান জিনকে বশে আনতে চায়। একদিন ইমরান শুনল গ্রামের এক বৃদ্ধের কাছে একটি প্রাচীন বই আছে, যেখানে জিনদের বশে আনার গোপন মন্ত্র লেখা রয়েছে। বৃদ্ধ লোকটি অনেক দিন আগে তান্ত্রিক বিদ্যা চর্চা করত, কিন্তু কিছু ভয়ানক অভিজ্ঞতার পর সব ছেড়ে দেয় সে। ইমরান সেই বৃদ্ধের কাছে গিয়ে মন্ত্রের বইটি চেয়ে নিল। বৃদ্ধ তাকে বহুবার সাবধান করে দিয়েছিল, এই মন্ত্র যদি ভুলভাবে ব্যবহার করো তাহলে জীবনের শান্তি বলে কিছুই থাকবে না। শয়তান জিনের প্রতিশোধ কিন্তু খুবই ভয়ঙ্কর। কিন্তু ইমরান সেই সতর্কতাকে একদমই পাত্তা দেয়নি। তো একটা সময় রাতের বেলায় ইমরান মন্ত্রগুলো অধ্যয়ন করতে শুরু করে। প্রতিটি মন্ত্রই ছিল জটিল এবং কঠিন, কিন্তু ইমরান স্থির প্রতিজ্ঞায় ছিল। কয়েক সপ্তাহ চেষ্টার পর সে বুঝতে পারল মন্ত্রগুলোকে সঠিকভাবে যদি সে প্রয়োগ করে তাহলে জিনদের বশীভূত করা সম্ভব। তো ভাবনা অনুযায়ী এক আমাবস্যার রাতে ইমরান সিদ্ধান্ত নিল আজ থেকে সে শয়তান জিনকে আহ্বান করবে। গ্রাম থেকে দূরের জঙ্গলে একটা নির্জন জায়গায় গিয়ে সে প্রয়োজনীয় আচার শুরু করে। চারপাশে তখন ঘন অন্ধকার এবং শুধু বাতাসের শো শো আওয়াজ শোনা যাচ্ছে। ইমরান চারপাশে মোমবাতি জ্বালায় এবং মাটিতে বিভিন্ন চিত্র আঁকে এবং একটা বৃত্তের গণ্ডি দিয়ে তন্ত্রমন্ত্র পাঠ করতে শুরু করে। কিছুক্ষণ পরে হঠাৎ বাতাস যেন ভারী হয়ে ওঠে, যেন কোনো অদৃশ্য শক্তি তার আশেপাশে ঘোরাঘুরি করছে। মাটির ওপর আকাশেই চিত্রগুলো যেন কাঁপতে শুরু করেছে, আর চারপাশে শোনা গেল অদ্ভুত এক গর্জন। ইমরান বুঝতে পারল তার আহ্বান কাজ করেছে, কিন্তু কিছু একটা ভুল হয়ে গিয়েছিল। ইমরান যেভাবে জিনটিকে বশে আনতে চেয়েছিল সেটা আসলে ঠিক মতো হয়নি। তখন তার উচ্চারিত মন্ত্রে একটি ছোট ভুল হয়েছিল, আর সেই ভুলটায় তার জীবনকে ভয়ঙ্কর পরিণতি ডেকে আনলো। জিনটি তখন গর্জন করে উঠল, তুমি কি ভেবেছ আমাকে বশে আনতে পারবে? তুমি আমার শক্তি চেয়েছ, কিন্তু বিনিময়ে পাবে আমার প্রতিশোধ। ইমরান আতঙ্কে যেন জমে গেল। তার চারপাশে হিম শীতল বাতাস বইতে শুরু করেছে, আর জিনটি ধীরে ধীরে তার চারপাশে ঘুরতে লাগলো। ইমরান তার সমস্ত চেষ্টা করলো মন্ত্রপাঠ করে আবার জিনটিকে নিয়ন্ত্রণ করার, কিন্তু মন্ত্রগুলো কাজ করছিল না। তখন জিনটি তার দিকে
ধেয়ে এলো, আর ইমরান বুঝতে পারলো যে সে ভয়ানক বিপদের মধ্যে পড়েছে। সেই রাতের পর থেকে ইমরানের জীবন পুরোপুরি বদলে গেল। প্রতিদিন তার চারপাশে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করে। সে যেখানেই যায় সেখানে এক অদ্ভুত শীতলতা যেন ছড়িয়ে যেত। রাতের বেলায় তার ঘরের জানালায় অদ্ভুত আওয়াজ শোনা যেত, আর ঘরের মধ্যে যেন কারো উপস্থিতি অনুভব করত সে। তার পরিবারের লোকজনও দেখতে শুরু করলো যে ইমরানের আচরণ ধীরে ধীরে বদলে যাচ্ছে। সে আর আগের মতো স্বাভাবিক ছিল না। মাঝরাতে হঠাৎ করে চিৎকার করে ওঠে, কখনো কখনো তার শরীর অদ্ভুতভাবে কাঁপতে শুরু করে। গ্রামের লোকজন তার বাড়ির আশপাশ দিয়ে পর্যন্ত যেতে ভয় পেত। অনেকেই বলতো তারা ইমরানের বাড়ির সামনে অদ্ভুত ছায়ামূর্তি দেখতে পায়। কিছু মানুষ রাতে ইমরানের ঘর থেকে ভয়ানক সব চিৎকার শুনেছে, কিন্তু সাহস করে কেউ এগিয়ে আসেনি। ইমরানের শরীরে ধীরে ধীরে ক্ষত চিহ্ন দেখা দিতে লাগলো, যা কোনো প্রাকৃতিক বা সাধারণ কোনো চিহ্ন না, বা সাধারণভাবে হয়নি। এগুলো ছিল শয়তান জিনের একটা আঘাতের চিহ্ন। কখনো কখনো তার গলায় বা তার হাতে খামচে দেওয়ার মতো চিহ্ন দেখতে পাওয়া যেত। প্রথমে অবশ্য ইমরান তার পরিবারের কাছে এগুলো লুকিয়ে রেখেছিল, কিন্তু অবস্থা যখন আরো ভয়াবহ পর্যায়ে পৌঁছে যায় তখন সে তার পরিবারের কাছে এসব বিষয় জানায়। ইমরানের পরিবার খুবই চিন্তায় পড়ে যায় এবং গ্রামের মুরব্বীদের সাথে বিভিন্ন পরামর্শ করে। মুরব্বীরা বলেন যে ইমরানকে একজন বিশেষজ্ঞ তান্ত্রিকের কাছে নিয়ে যেতে হবে, যিনি শয়তান জিনকে তাড়াতে পারে। ইমরানের পরিবার এক বৃদ্ধ তান্ত্রিককে নিয়ে আসে তাদের বাড়িতে, যিনি বহু বছর ধরে জিনদের বশীভূত করার কাজ করে আসছিল। ওই বৃদ্ধ তান্ত্রিকটি ইমরানের অবস্থা দেখে বুঝতে পারে যে ইমরান তার মন্ত্রের ভুল ব্যবহারের কারণে এমন বিপদে পড়েছে। তিনি তখন বলেন যে এটি কোনো সাধারণ জিন নয়, এটি শয়তান জিন। এর প্রতিশোধ খুবই ভয়ঙ্কর এবং এর থেকে মুক্তি পাওয়া সহজ নয়। তান্ত্রিক মন্ত্রপাঠ করে ইমরানকে মুক্ত করার চেষ্টা শুরু করে। পুরো গ্রামবাসী সেখানে উপস্থিত ছিল, সবাই অপেক্ষায় ছিল ইমরানের মুক্তির জন্য। তান্ত্রিক জিনকে তাড়ানোর জন্য শক্তিশালী মন্ত্র পড়তে লাগলো, আর তখনই হঠাৎ করে চারপাশে তীব্র বাতাস বইতে শুরু করে। ইমরান তীব্র চিৎকার করে ওঠে, তার শরীর কাঁপতে শুরু করেছিল, তার মুখ দিয়ে বিকৃত সব আওয়াজ বের হচ্ছিল। ওই শয়তান জিন তখন তার চূড়ান্ত প্রতিশোধ নিতে শুরু করে দেয়। তান্ত্রিক তার সর্বশক্তি দিয়ে মন্ত্র পাঠ করতেছিল, কিন্তু শয়তান জিনটি এতটাই শক্তিশালী ছিল যে মন্ত্রগুলো ঠিকভাবে কাজ করছিল না। হঠাৎ করে ইমরানের শরীর থেকে কালো ধোঁয়া বের হতে শুরু করে, আর সেই ধোঁয়ার ভিতর জিনের ছায়ামূর্তি স্পষ্ট দেখা যায়। অবশ্য এই ছায়ামূর্তিটি শুধুমাত্র ওই তান্ত্রিকই নয়, বরং ওই স্থানে যারা উপস্থিত ছিল তারা সবাই দেখতে পেরেছিল। জিনটি একটি ভয়ানক গর্জন করে, ইমরানের শরীর থেকে বেরিয়ে আসে, কিন্তু যাওয়ার আগে সে বলে, তুমি আমাকে ডেকেছিলে, আমার শক্তি চেয়েছিলে, তোমার জীবন আমি নিয়ে নিলাম। ইমরান তখন মাটিতে লুটিয়ে পড়ে, নিথর হয়ে গেল তার শরীর। তার শরীরে কোনো প্রাণের চিহ্ন দেখা যাচ্ছিল না। তান্ত্রিক তখন বলেন, শয়তান জিন তার প্রতিশোধ নিয়ে গেছে, তাকে তাড়ানো সম্ভব ছিল না, কারণ ইমরান নিজের ভুলের মূল্য চুকিয়েছে। গ্রামবাসীরা সেই দিনের ঘটনা আজও ভুলতে পারেনি। আজও গ্রামবাসীদের মুখে মুখে এই ঘটনাগুলো শুনতে পাওয়া যায়। ইমরানের মৃত্যু তাদের মনে গভীর ভয়ের ছায়া ফেলে দিয়েছিল। তারা বুঝতে পেরেছিল
অশুভ শক্তির সঙ্গে খেলতে গেলে তার মূল্য চুকাতে হয়, এবং সেটা খুবই ভয়ঙ্করভাবে। সেই ঘটনার পর থেকে গ্রামের মানুষ তান্ত্রিক বিদ্যার প্রতি আর কোনো আগ্রহ দেখাতে সাহসও পায়নি। তারা জানতো শয়তান জিনের প্রতিশোধের গল্প শুধু গল্প নয়, এটা খুবই ভয়ঙ্কর এবং বাস্তব একটা কাহিনী, যা ইমরানের জীবন পর্যন্ত কেড়ে নিয়েছিল। এই বলে খালিদ ভাই তার ঘটনাটি এখানেই শেষ করেছে। ধন্যবাদ জানাই খালিদ ভাইকে এমন ভয়ঙ্কর একটা ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। আসসালামু আলাইকুম লিসেনার্স, আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো নতুন একটা ঘটনা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকের ঘটনাটি কিছু গবেষকদের সাথে ঘটে যাওয়া ব্ল্যাক ম্যাজিক রিলেটেড একটা ঘটনা। এটি মাদারীপুর থেকে তুহিন নামে এক বড় ভাই ইমেইলের মাধ্যমে আমাদের কাছে পাঠিয়েছে। আশা করি ঘটনাটি আপনাদের ভালো লাগবে। তাছাড়া আপনাদের সাথে ঘটে যাওয়া বা আপনাদের আশেপাশে মানুষদের সাথে ঘটে যাওয়া এমন যদি কোনো ভৌতিক ভয়ঙ্কর ঘটনা থেকে থাকে, আপনারা চাইলে আমাদের সাথে আমাদের ইমেইল অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করতে পারেন। আমাদের ইমেইল অ্যাড্রেসটি হলো attaofficialon@gmail.com। আমি স্পেলিংটা বলে দিচ্ছি, attaofficialon@gmail.com। আমি আবারও বলছি, attaofficialon@gmail.com। এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি হলো 01783791456। আমি আবারও বলছি, 01783791456। তাছাড়া আপনাদের সুবিধার্থে আমাদের এই ভিডিওর পিন কমেন্টে এবং ডেসক্রিপশন বক্সে আমাদের ইমেল অ্যাড্রেসটি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে। তো বেশি কথা না বাড়িয়ে চলে যাচ্ছে সরাসরি মূল ঘটনাতে। এখানে তুহিন ভাই যেভাবে লিখেছে ঠিক সেভাবেই পড়ে শোনানোর চেষ্টা করছি। আসসালামু আলাইকুম জিশান ভাই। ওয়ালাইকুম আসসালাম। আশা করি ভালো আছেন। আজ আপনাদেরকে যে ঘটনাটি শোনাতে যাচ্ছি, এই ঘটনাটি আমার পাশের গ্রামে ঘটে যাওয়া বহুদিন আগের একটা ঘটনা। আশা করি আপনাদের ভালো লাগবে। এই গ্রামটির নাম কালীপুর। এটি একদম দূরবর্তী এবং দুর্গম একটা স্থানে অবস্থিত। মানুষজন এখানে শান্তিপূর্ণভাবে বসবাস করলেও গ্রামটি নিয়ে বহু পুরনো গল্প ছিল, যা গ্রামের বাইরের মানুষের কাছে বেশ রহস্যময় এবং ভয়াবহ বলে বিবেচিত হতো। বিশেষ করে গ্রামের এক প্রাচীন বটগাছ, যা গ্রামবাসীদের কাছে অলৌকিক ক্ষমতা সম্পন্ন বলে পরিচিত ছিল। বহু বছর আগে এক তান্ত্রিক এই বটগাছের নিচে বসে কালো জাদুর সাধনা করতেন। জনশ্রুতি অনুসারে তিনি কালো জাদুতে এতটাই পারদর্শী হয়ে উঠেছিলেন যে একদিন তার নিজের জাদুই তার উপর ফিরে আসে এবং সে অদৃশ্য হয়ে যায়। একদিন শহর থেকে কিছু তরুণ গবেষক গ্রামের দিকে আসেন। তারা ঐতিহাসিক কাহিনী নিয়ে গবেষণা করতেন এবং কালো জাদুর রহস্যগুলো মূলত পরীক্ষা করার জন্য এখানে আসে। গ্রামের প্রবীণ লোকেরা তাদের সতর্ক করে দিয়ে বলেছিলেন যে বটগাছের কাছে যেন তারা কখনোই না যায়। কিন্তু তরুণ গবেষকদের কাছে এটা শুধু একটা রহস্য ছিল। তারা এসব আসলে বিশ্বাস করতো না। ঘটনাটি আরো কাছ থেকে পর্যবেক্ষণ করতে চেয়েছিল তারা সবাই। ওই গবেষক দলের নেতৃত্বে ছিল রোহিত, যিনি অদ্ভুত এবং রহস্যময় বিষয়গুলো নিয়ে কাজ করতেন।
রোহিতদের মতে এই কেবলই গ্রামবাসীদের একটা আতঙ্ক এবং একটা কুসংস্কার। তাই তিনি গ্রামের এক পুরনো কালী মন্দিরের পাশে যে বট গাছটা আছে ওই বট গাছের কাছে রাত্রি যাপন করার সিদ্ধান্ত নেয়। রাতে তারা সবাই বট গাছের নিচে একটা ছোট তাঁবু ফেলে। চারপাশে অন্ধকার, শুধু মৃদু বাতাসের শব্দ। মাঝরাতে হঠাৎ করেই মাটি থেকে এক প্রচন্ড শীতল হাওয়া উঠে আসলো। মনে হচ্ছিল গাছের শিকড়গুলো যেন মাটি ফুঁড়ে বেরিয়ে আসবে। রোহিত অদ্ভুত কিছু অনুভব করতে লাগলে। মনে হচ্ছিল কেউ যেন তাকে এক অদৃশ্য শক্তি দিয়ে টেনে নিচ্ছে। তার শরীর জমে যেতে শুরু করে। তার সঙ্গী প্রিয়া চিৎকার করে ওঠে, তোমার পা মাটিতে ডুবে যাচ্ছে রোহিত। তখন রোহিত দেখলো তার পা ধীরে ধীরে মাটির ভেতরে ঢুকে যাচ্ছে, যেন তাকে গাছের শিকড়গুলো চেপে ধরে নিয়ে যাচ্ছে। সে চিৎকার করতে লাগলো, কিন্তু তার কণ্ঠস্বর একসময় ফিকে হয়ে গেল। আশেপাশে হঠাৎ করে অদ্ভুত এক হাসির শব্দ শোনা গেল। রোহিতের শরীর ক্রমশই মাটির ভেতরে চলে গেল, আর তার চোখগুলো ধীরে ধীরে অন্ধকারে মিশে গেল। প্রিয়ার চিৎকার শুনে অন্য যে গবেষকগুলো ছিল এখানে, তারা জেগে উঠল। তারা রোহিতকে খুঁজতে লাগলো, কিন্তু কোথাও তাকে খুঁজে পেল না। তার অস্তিত্বের কোনো চিহ্ন মাত্র ছিল না। সবাই আতঙ্কিত হয়ে গ্রামের দিকে ছুটল। গ্রামবাসী ঘটনাটি শুনে আবারও সতর্ক করলেন, ওই বটগাছের নিচে কালো জাদু এখনো সক্রিয়। যারা সেখানে যায় তাদের কেউ আর কখনোই ফিরে আসে না। এরপর থেকে প্রিয়া এবং তার সঙ্গীরা প্রতিনিয়ত বিভিন্ন ভয়াবহ স্বপ্ন দেখতে শুরু করে। স্বপ্নে তারা রোহিতকে দেখতে পেতেন, যে তাদের দিকে হাত বাড়িয়ে রোহিত সাহায্য চাইছে, কিন্তু তার চারপাশে কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে আছে। এক রাতে প্রিয়া সেই একই বটগাছের নিচে অজ্ঞান হয়ে পড়ে থাকে। তাকে উদ্ধার করার পর সে জানায় রোহিত নাকি তাকে টেনে নিয়ে সেখানে নিয়ে গেছিল। ওই গ্রামে যে পুরোহিত ছিল, সেই পুরোহিত একদিন জানায় যে বটগাছের নিচে সেই তান্ত্রিকের আত্মা এখনো ঘুরে বেড়ায়, এবং যারা তার অঞ্চলে প্রবেশ করে তাদের শরীরও আত্মাকে সে গ্রাস করে। এই কালো জাদু এতটাই শক্তিশালী ছিল যে তা মৃত্যুর পরও তার আত্মাকে মুক্ত হতে দেয়নি। গ্রামের মানুষ বহুদিন ধরে চেষ্টা করেও সে আত্মাকে মুক্ত করতে পারেনি। পুরোহিত একটা সময় তাদেরকে একটা উপায় বলে দিলেন। তিনি বললেন যে শক্তিশালী জ্ঞানের মাধ্যমে সেই কালো শক্তিকে ধ্বংস করা সম্ভব, তবে তা অত্যন্তই বিপজ্জনক। প্রিয়া এবং তার সঙ্গীরা শেষমেশ গ্রামের পুরোহিতের সাহায্যে সেই যজ্ঞ করার সিদ্ধান্ত নেয়। যজ্ঞের রাতে পুরো আকাশ মেঘে ঢাকা পড়ে, চারদিকে ঝড়ে বাতাস শুরু হয়, আর বটগাছের শিকড় থেকে ধোঁয়া বের হতে শুরু করে। যজ্ঞ শেষে বটগাছের নিচ থেকে এক ভয়ানক চিৎকার শোনা যায়। তারপর সবকিছুই যেন শান্ত হয়ে যায়। রোহিতকে আর খুঁজে পাওয়া যায়নি, কিন্তু তার সেই চিরকালীন দুঃস্বপ্নের অবসান হয়। গ্রামবাসী বিশ্বাস করতে শুরু করে যে কালো জাদুর অভিশাপ অবশেষে মুক্তি পেয়েছে। কিন্তু বটগাছটি এখনো দাঁড়িয়ে আছে, যেন তার অতীতের কাহিনী বারবার মনে করিয়ে দেয়। এই বলে তুহিন ভাই তার ঘটনাটি শেষ করেছে। ধন্যবাদ তুহিন ভাইকে আমাদেরকে এত সুন্দর একটা এবং ভয়ঙ্কর একটা ঘটনা পাঠানোর জন্য, এবং ধন্যবাদ জানাই আমাদের লিসেনার্সদের, যারা না থাকলে আসলে আমরা কিছুই নয়। আপনাদের সাপোর্ট ছাড়া আমাদের একটা মুহূর্ত চলা সম্ভব নয়। আমরা চাই আপনাদেরকে সাথে নিয়ে অনেক দূর পর্যন্ত হাঁটতে।
শ্মশানের গভীরে পৌঁছে একটি নতুন দাফন করা কুমারী মেয়ের লাশ চুরি করা এবং সেই লাশ ব্যবহার করে অশুভ শক্তির কাছে ব্ল্যাক ম্যাজিক শিখতে যাওয়া। রাহাত জানতো যে এই কাজ বিপজ্জনক, কিন্তু তার মনে ছিল কেবল জাদুর ক্ষমতা আয়ত্ত করার একটা তীব্র আকাঙ্ক্ষা। শ্মশানে পৌঁছে রাহাত অনুভব করে অস্বাভাবিক ঠান্ডা বাতাস আর অদ্ভুত এক নীরবতা। আসসালামু আলাইকুম লিসেনার্স, আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো নতুন একটা ঘটনা নিয়ে হাজির হয়েছি। আজকের ঘটনাটি পাঠিয়েছে খুলনা বাগেরহাট থেকে নাইম নামে এক বড় ভাই। আজকের এই ঘটনাটি মূলত একটা ব্ল্যাক ম্যাজিক রিলেটেড ঘটনা। আশা করি ঘটনাটি আপনাদের ভালো লাগবে। এবং মূল ঘটনাতে যাওয়ার আগে আপনাদেরকে বলে রাখি, আপনারা যারা ভৌতিক ঘটনা পছন্দ করেন আপনারা চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আমাদের এই ইউটিউব চ্যানেলে প্রতি রবিবার এবং বুধবার রাত ঠিক 11:59 ভয়ঙ্কর ভয়ঙ্কর সব ভৌতিক ঘটনা আপনাদের জন্য নিয়ে আসা হয়। তাছাড়া আপনাদের কথা মাথায় রেখে আমরা প্রতি শুক্রবার একটা বিশেষ এপিসোডের আয়োজন করেছি, যেখানে আরো ভয়ঙ্কর ভয়ঙ্কর সব ভৌতিক ঘটনা আমরা নিয়ে আসি আপনাদের জন্য। আশা করি আপনারাও সাথে থাকবেন। তাছাড়া আপনাদের সাথে ঘটে যাওয়া বা আপনাদের আশেপাশে মানুষদের সাথে ঘটে যাওয়া এমন যদি কোনো ভৌতিক ঘটনা থেকে থাকে, আপনারা চাইলেই আমাদের ইমেইল অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে লিখে অথবা ভয়েস রেকর্ড করে আমাদের কাছে শেয়ার করতে পারেন। তো বেশি কথা না বাড়িয়ে চলে যাব সরাসরি মূল ঘটনাতে। এখানে নাইম ভাই যেভাবে লিখেছে ঠিক সেভাবেই পড়ে শোনানোর চেষ্টা করছি। আসসালামু আলাইকুম জিশান ভাই। ওয়ালাইকুম আসসালাম। আশা করি ভালো আছেন। আমি খুলনা বাগেরহাট থেকে লিখছি। আমি প্রতিনিয়তই আপনাদের ঘটনাগুলো শুনে থাকি। এই ঘটনাটি মূলত আমি আমার নানুর কাছ থেকে শুনেছি। প্রথমে বলে রাখি, এই ঘটনার সাথে সরাসরি যে জড়িত তার নাম হলো রাহাত। রাহাতের জীবন একসময় ছিল স্বাভাবিক, তবে তার মনের গভীরে সবসময় এক অদ্ভুত আকর্ষণ ছিল অশুভ শক্তির প্রতি। তিনি শুনেছিলেন যদি কেউ প্রকৃত ব্ল্যাক ম্যাজিক শিখতে চায় তবে তাকে শ্মশানে গিয়ে কুমারী মেয়ের লাশ সংগ্রহ করতে হবে এবং অশুভ আত্মাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে হবে। রাহাতের জন্য এই লোকটি ধীরে ধীরে একটি অনিবার্য ইচ্ছায় পরিণত হয়। তার বোন শায়লা বারবার তাকে সাবধান করেছিল এই ধরনের কালো পথে যেন সে পা না বাড়ায়, কিন্তু রাহাত তার বোনের কথা শোনেনি। বরং এক গভীর রাতে নিজের পরিকল্পনা কার্যকর করার সে প্রস্তুতি নেয়। এক অন্ধকার রাত, চারদিকে কুয়াশা আর ভয়াবহ নীরবতা। রাহাত শ্মশানের পথে পা বাড়ায়, হাতে একটি ব্যাগ, তাতে কিছু মন্ত্র লেখা বই আর বিভিন্ন উপকরণ। তার লক্ষ্য ছিল শ্মশানের গভীরে পৌঁছে একটি নতুন দাফন করা কুমারী মেয়ের লাশ চুরি করা এবং সেই লাশ ব্যবহার করে অশুভ শক্তির কাছে ব্ল্যাক ম্যাজিক শিখতে যাওয়া। রাহাত জানতো যে এই কাজ বিপজ্জনক, কিন্তু তার মনে ছিল কেবল জাদুর ক্ষমতা আয়ত্ত করার একটা তীব্র আকাঙ্ক্ষা। শ্মশানে পৌঁছে রাহাত অনুভব করে অস্বাভাবিক ঠান্ডা বাতাস আর অদ্ভুত এক নীরবতা। চারপাশের গাছের পাতাগুলো পর্যন্ত এক অদ্ভুত কাঁপুনি দিচ্ছিল, যেন কোনো অদৃশ্য শক্তি পুরো এলাকাকে ঘিরে রেখেছে। রাহাত ভয়ে কাঁপলেও নিজের সংকল্প থেকে সে তখন সরে আসেনি। রাহাত শ্মশানের এক কোণে একটি নতুন দাফন করা কুমারী মেয়ের কবর খুঁজে পায়। অল্প কিছুক্ষণ
খনন করার পর লাশটা বাইরে বেরিয়ে আসে। মেয়েটির মুখ শান্ত, কিন্তু পরিবেশের অন্ধকার এবং ভয়াবহতা সেই শান্তিকে আরো ভয়ঙ্কর করে তুলছিল। রাহাত প্রথমে লাশটি তার সামনে রাখে এবং মন্ত্র পড়া শুরু করে। মন্ত্র ছিল ব্ল্যাক ম্যাজিক শেখার একটি পুরনো কৌশল, যা অশুভ আত্মাকে প্রণয়ন করে তাদের সাহায্য নিতে সক্ষম করে। কিছুক্ষণ পরেই বাতাস ভারী হতে শুরু করে, আর চারপাশের নীরবতা ভেঙে এক অদ্ভুত ভীতিকর ফিসফিসানি শব্দ শোনা যায়। রাত জানতো অশুভ শক্তি তার উপস্থিতি অনুভব করেছে। সেই ফিসফিসানি ধীরে ধীরে চিৎকারে পরিণত হয়, আর অন্ধকার থেকে অদ্ভুত ছায়া বেরিয়ে আসতে শুরু করে। রাহাতের বোন শায়লা অনেক দিন ধরেই তার ভাইয়ের মধ্যে অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করছিল। সেদিন রাতেও তার মনে অশান্তি হচ্ছিল, তাই সে গোপনে তার ভাইকে অনুসরণ করতে শুরু করে। শ্মশানে এসে লায়লা দেখে রাহাত লাশের সামনে বসে মন্ত্র পাঠ করছে। চারপাশে কালো ছায়াগুলো ধীরে ধীরে রাহাতকে ঘিরে ধরছে। লায়লা দ্রুত তার ভাইকে থামাতে চেষ্টা করে। সে রাহাতের কাছে গিয়ে তাকে ধরে ঝাঁকাতে শুরু করে। তুমি কি পাগল হয়ে গেছো? তুমি জানো না তুমি কি করছো? কিন্তু রাহাতের চোখের দিকে তাকিয়ে সে দেখে তার দৃষ্টিতে কোনো মানবিকতা নেই। এক ধরনের অন্ধকার শক্তি তার মধ্যে ঢুকে গেছে। রাহাত এক মুহূর্তের জন্য থামে না। সে মন্ত্র জারি রাখে এবং ধীরে ধীরে কালো ছায়াগুলি আরো ঘন হয়ে তাদের চারপাশে জড়ো হতে থাকে। শায়লা কিছুতেই রাহাতকে থামাতে পারছিল না। হঠাৎ বাতাসে এক ভয়ঙ্কর গর্জন শোনা যায়, আর সেই কালো ছায়াগুলো একটা ভয়ঙ্কর মূর্তিতে রূপ নিতে শুরু করে। মূর্তিটি ছিল বিশাল, চোখ দুইটি আগুনের মতো জ্বল জ্বল করছিল, আর তার মুখ থেকে বের হচ্ছিল গভীর গা ছমছম করা আওয়াজ। সেই মূর্তিটি শায়লার দিকে এগিয়ে আসে, আর শায়লা অনুভব করতে শুরু করে যেন তার শরীর থেকে জীবন শক্তি কেউ শুষে নিচ্ছে। শায়লা তখন চিৎকার করে উঠেছিল, রাহাত, রাহাত থামো, এরা আমাদেরকে শেষ করে দেবে। কিন্তু রাহাতের মুখে এক অদ্ভুত বিকৃত হাসি ফুটে ওঠে। সে এতটাই গভীরে প্রবেশ করেছিল যে তার ফিরে আসার আর কোনো উপায় ছিল না। কালো মূর্তিটি ধীরে ধীরে লায়লাকে আক্রমণ করে। তার চারপাশে শীতল এক অদ্ভুত শক্তি ঘিরে ফেলে। রাহাত অবশেষে বুঝতে পারে যে সে নিজেই তার বোনকে বিপদে ফেলে দিয়েছে, কিন্তু তখন আর কিছুই করার ছিল না। অশুভ আত্মা তাকে শক্তি দিয়েছিল, কিন্তু সেই শক্তির মূল্য ছিল তার নিজের এবং তার বোনের জীবন। শায়লা ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ে। মূর্তিটি তার দিকে শেষবারের মতো তাকিয়ে তিরোহিত হয়, আর রাহাত অনুভব করে সেই শক্তি তার মধ্যে প্রবেশ করেছে। সে ক্ষমতা পেয়েছিল, কিন্তু সেই ক্ষমতা বিনিময়ে সে তার নিজের আত্মা এবং তার বোনের জীবন বিসর্জন দিয়েছিল সেদিন। শায়লার নিথর দেহটি তার সামনে পড়ে রয়, আর রাহাতের মনে তীব্র অনুশোচনা। শ্মশানের সেই কালো রাতে রাহাত বুঝতে পারে যে ব্ল্যাক ম্যাজিকের সাথে শয়তানের চুক্তি করা মানে নিজের আত্মাকে চিরতরে হারিয়ে ফেলা। এরপর থেকে রাহাত আর স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেনি। প্রতিটি রাতেই সেই কালো মূর্তিটি তার কাছে ফিরে আসতো, এবং প্রতিবার সে বুঝতে পারত যে শায়লার মৃত্যুর প্রতিশোধ তাকে কখনোই মুক্তি দেবে না। এই বলে নাইম ভাই তার ঘটনাটি এখানে শেষ করেছে।
প্রিয় লিসেনার্স, কেমন লাগলো আজকের ঘটনাটি? যদি ঘটনাটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, ভিডিওটি শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে ভুলবেন না। তাছাড়া আপনাদের সাথে ঘটে যাওয়া বা আপনাদের আশেপাশে মানুষদের সাথে ঘটে যাওয়া কোনো ভৌতিক ঘটনা যদি আপনাদের কাছে থেকে থাকে, আপনারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ অথবা ইমেইলের মাধ্যমে রেকর্ড করে অথবা লিখে আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেসটি হলো attaofficialon@gmail.com। আমি স্পেলিংটা বলে দিচ্ছি, ATTHAOFFICIAL on@gmail.com। আমি আবারও বলছি, ATTHAOFFICIAL on@gmail.com। এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি হলো 01783791456। আমি আবারও বলছি, 01783791456। আমাদের ইমেল অ্যাড্রেসটি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটি এই ভিডিওর পিন কমেন্টে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তাছাড়া আপনারা যারা ভৌতিক ঘটনা পছন্দ করে থাকেন অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমাদের এই আত্মা.com ইউটিউব চ্যানেলে প্রতি রবিবার এবং বুধবার ঠিক রাত 11:59 আপনাদের জন্য ভয়ঙ্কর ভয়ঙ্কর সব ভৌতিক ঘটনা আমরা নিয়ে আসি এবং আপনাদের কথা মাথায় রেখে আমরা প্রতি শুক্রবার একটা বিশেষ এপিসোডের আয়োজন করেছি, যেখানে আরো ভয়ঙ্কর ভয়ঙ্কর সব ভৌতিক ঘটনা থাকছে। আশা করি আপনারাও সাথে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।